চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। আমি বাতাস হইয়া জড়াইব কেশ, বাতাস হইয়া জড়াইব কেশ, বেনি যাবে যাবে খুলিতে। আমারে দেব না ভুলিতে। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস। একজন নজরুল সঙ্গীত শিল্পী হিসেবে আপনার অনুভূতিটা কেমন? অনেক ধন্যবাদ। কাজী নজরুল ইসলামের যে মৃত্যুদিন, সেটি শুধু মৃত্যুদিন নয়, আমার কাছে এটি একটি গভীর শূন্যতার সময়। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। তিনি অনেক কিছু সৃষ্টি করেছেন। তার গানের মধ্যে আমরা প্রেম, দ্রোহ, অসাম্প্রদায়িকতা, এই যে তার যে চেতনা আমরা পাই, সেটি যদি মানুষের মধ্যে আমরা ছড়িয়ে দিতে পারতাম, তাহলে আমরা সুন্দর একটি দেশ পেতাম। মোর প্রিয়া হবে এসো রানী, দেব পায় তারার ফুল। মোর প্রিয়া হবে এসো রানী, দেব পায় তারার ফুল। কর্ণে দোলাব তৃতীয়া তিথির চৈতি চাঁদের দোল। প্রিয়া হবে এসো রানী, দেব পায় তারার ফুল। নজরুল সঙ্গীত গাওয়ার ক্ষেত্রে প্রথম অনুপ্রেরণা কোথায় পেয়েছিলেন? এর সঙ্গে আরেকটু যুক্ত করতে চাই, নজরুল সঙ্গীত শেখাটা কবে থেকে শুরু হলো? সঙ্গীত চর্চাটা বা আপনার এই জার্নিটা কবে থেকে শুরু হলো? আচ্ছা, আমার গান শেখার ক্ষেত্রে আমার মা ছোটোবেলায় গান পছন্দ করতেন, তো সেখানে আমার বড় ভাই অনুপ্রেরণা দিয়েছেন গানের ক্ষেত্রে, গান শেখার ক্ষেত্রে। আর নজরুলের গান আসলে আমি রেডিও টেলিভিশন শুনে শুনে আমার আসলে আগ্রহটা তৈরি হয়েছে। ছোটোবেলায় যখন রেডিও শুনতাম বা টেলিভিশন দেখতাম, তখন ছোটো একটা বক্সের মতো করে অনেক দূর ক্যামেরা নিয়ে যেত, আবার সামনে চলে আসতো, সেখানে দেখতাম যে আমাদের দেশের গুণী শিল্পীরা গান করতেন। তো নজরুলের গান, তখন তো আমি আসলে রাগ সম্পর্কে আমার ধারণা ছিল না ছোটোবেলায়, কিন্তু কেন জানি নজরুলের গান আমার খুব ভালো লাগতো। আমি যখন এসএসসি পরীক্ষা দিয়ে শিল্পকলা একাডেমিতে ভর্তি হলাম, তখন আমার শিক্ষক যিনি ছিলেন, তিনি নজরুল সঙ্গীতের শিক্ষক ছিলেন। তো তার কাছে গান শুনে, এত চমৎকার কণ্ঠ, নজরুলের গান শুনে আমি আসলে অভিভূত হই, এবং আমার মনে হলো যে তখন থেকে আমি নজরুলের গানে শিখব। ওনার নাম হচ্ছে তপন ভট্টাচার্য। উনি ঝিনাইদহ শিল্পকলা একাডেমিতে প্রশিক্ষক ছিলেন। পরবর্তীতে আমি যখন ঢাকায় আসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, পরে ছায়ানটে নজরুল সঙ্গীত বিভাগে ভর্তি হই। সেখান থেকে আসলে আমার শুরুটা নজরুল সঙ্গীত। তারপরে আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ না করেই আমি স্কলারশিপ নিয়ে, আইসিসিআর স্কলারশিপ নিয়ে ভারতের গুজরাতে মহারাজা শায়াজিরাও ইউনিভার্সিটি অফ বরোদাতে, ওখানে শাস্ত্রীয় সঙ্গীতে পড়াশোনা করি। সেখান থেকে মূলত শাস্ত্রীয় সঙ্গীত শেখার সেখানেই, কিন্তু নজরুল সঙ্গীত শেখা ছায়ানট এবং নজরুল ইনস্টিটিউটে। কণ্ঠে তোমার পরাবো বালিকা,
বালিকা হংস শারীর দোলানো মালিকা বিজলি জরিন হেতায় মারিব মেঘর এলো দেব খোপায় তারার মোর প্রিয়া হবে এসো রানী দেব খোপায় তারার কর্ণে দোলাব তৃতীয়া তিথির চৈতে চাঁদের প্রিয়া হবে এসো রানী দেব খোপায় তারার মোর প্রিয়া হবে এসো রানী দেব খোপায় তারার নজরুলের গানের যেই বৈচিত্র্য, রাগ, তাল, সুর, একজন নজরুল সঙ্গীত শিল্পী হিসেবে পরিবেশনের ক্ষেত্রে সেটা কতটা চ্যালেঞ্জিং? আসলে নজরুলের গান কেন, যে কোনো গানই, বেশিরভাগ গানই কোনো না কোনো রাগের মধ্যেই পড়ে, কিছু হয়তো মিশ্র রাগ। তো নজরুলের গানে রাগের ব্যবহার আছে, অনেক ব্যবহার আছে। সুতরাং নজরুলের গান করতে গেলে রাগ সঙ্গীত সম্পর্কেও যেমন ধারণা প্রয়োজন, তালের জ্ঞান তো থাকা দরকারি। তো নজরুল শুধুমাত্র রাগ সঙ্গীতই তো সৃষ্টি করেনি, মানে রাগের গান তার নিজস্ব কিছু সৃষ্টি আছে, কিছু ছন্দের তার এক্সপেরিমেন্ট করেছেন তিনি, লোক অঙ্গের গান করেছেন, ঝুমুর, সাঁওতালি, কীর্তন, বাউল, তাছাড়া ঋতুভিত্তিক গান, বর্ষার গান, যেমন বিভিন্ন ঋতুর গান করেছেন, প্রেমের গান করেছেন, আধুনিক গান করেছেন, নানা পর্যায়ের গান করেছেন। তো সেই গানগুলো গাইতে গেলেও অন্তত আমি বলবো যে চর্চা, সঠিক চর্চা ছাড়া এই গানগুলো আসলে সেইভাবে গাওয়াটা মুশকিল। কারণ নজরুলের গান গাইতে গেলে অনেক দিন গাইতে 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 গলায় যেমন বসে যাবে, তারপরে তার গান শুনতে ভালো লাগবে। মুসাফির মুছরে আখি জল ফিরে চল আপনারে নিয়া, মুসাফির মুছরে আখি জল ফিরে চল আপনারে নিয়া, আপনি ফুটেছিল ফুল গিয়াছে আপনি ঝরিয়া, মুসাফির মুছরে আখি জল ফিরে চল আপনারে নিয়া। কাজী নজরুল ইসলাম প্রেম, বিরহ, ভক্তি, সাম্যবাদের কথা বলেছেন, মানবতার কথা বলেছেন। এই সময়টায় দাঁড়িয়ে এই বিষয়গুলো কতটা প্রাসঙ্গিক বলে মনে করেন আপনি? আমার কাছে মনে হয় যে এই যে আমাদের যেসব যারা আছেন, বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, যারা আমাদের জন্য লিখেছেন, এনারা মনে হয় যে এনাদের যে লেখা সবসময়ই প্রাসঙ্গিক। আমরা সেই কবে 60-70 বছর আগে যে গান শুনেছি, মনে হয় বিদ্রোহের গান, আমাদের যে কোনো আন্দোলন সংগ্রামে এই গানগুলোই আসলে ব্যবহৃত হচ্ছে, অনুপ্রেরণা দিচ্ছে। এবং তাদের গান গেয়েই সেই আন্দোলনও চলছে আর কি, সেই 52 থেকে শুরু করে 47, 52, 62, 69, 71 এরকম চলছে। রে পাগল এই কি দুরাশা জলে তুই বাঁধবি রে বাসা, রে পাগল এই কি দুরাশা জলে তুই বাঁধবি রে বাসা, মেটে না হেথাই পিয়াসা হেথানাই তৃষ্ণা দরিয়া, মুসাফির মুছরে আখি জল ফিরে চল আপনারে নিয়া, মুসাফির মুছরে আখি জল ফিরে চল আপনারে নিয়া।
কাজী নজরুল ইসলামকে আমরা অনেকেই শুধুমাত্র বিদ্রোহী কবি বলেই জানি, কিন্তু ওনার যে প্রেম ও কোমল অনুভূতির দিকটা, এটা কি কিছুটা আড়াল হয়ে যায়? হ্যাঁ, যদি আমরা শুধুমাত্র নজরুলকে বিদ্রোহের কবি বলি, কিন্তু আসলে কি তাই? নজরুলের যে অসাধারণ প্রেমের গান আছে, না সেটা শুনলে মনে হয় যে এর থেকে আর ভালো কিছু হতে পারে না। হ্যাঁ, আসলে যখন গ্রামোফোন কোম্পানিতে রেকর্ড হয় নজরুলের গান, অনেক সময় কি আধুনিক গান হিসেবে অন্যান্য গীতিকবির গানও ওই যে রেকর্ডে নজরুলের হয়তো একটা গান রেকর্ড হলো, ওই রেকর্ডে আরেকজন গীতিকবির গান আছে। তো এই কারণে অনেকে হয়তো গুলিয়ে ফেলে যে এটা আসলে আধুনিক গান, আবার অনেকে মনে করে যে না, আধুনিক গানটাকেও নজরুলের গান মনে করে। এরকম অনেক অনেক ঘটনা আছে। মনে রাখার দিন গেছে, এখন ভোলার বেলা, মনে রাখার দিন গেছে, এখন ভোলার বেলা, আর লাগে না ভালো আমার হৃদয় নিয়ে খেলা, এখন ভোলার বেলা, মনে রাখার দিন গেছে। বর্তমানে নজরুল সঙ্গীত শেখার ক্ষেত্রে সবথেকে বড় সমস্যা কি দেখছেন? আমি মনে করি শেখার ক্ষেত্রে যে সমস্যাটা, সেটা হচ্ছে আসলে সরকারি পৃষ্ঠপোষকতা খুব দরকার। সরকারি এবং বেসরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া এই নজরুলকে ছড়ানোর যে আন্দোলন, সেটা আসলে কোনোভাবেই সম্ভব নয়। আমাদের দেশে কিছু সংগঠন আছে যারা মানে কি বল, প্রতিষ্ঠানগতভাবে তারা শিক্ষা দিচ্ছে, যেমন ছায়ানট আছে, বাফা আছে, নজরুল একাডেমি আছে, এরকম কিছু সংগঠন। তারা কিন্তু নজরুলকে একদম শুদ্ধভাবে, বাংলাদেশ নজরুল সঙ্গীত সংস্থা তো শিক্ষা প্রাতিষ্ঠানিক শিক্ষা না দিয়ে তারা বিভিন্ন জেলায় কর্মশালা পরিচালনা করছে। সারা দেশ থেকে ছেলে মেয়ে তৈরি হচ্ছে, যারা তাদেরকে এনে বা এখানে তাদের অনুষ্ঠান করা হচ্ছে, তাদের গান রেকর্ড করা হচ্ছে। এই ক্ষেত্রে নজরুল সঙ্গীত সংস্থা বেশ কাজ করছে। তাহলে সেক্ষেত্রে নজরুল সঙ্গীত সংস্থার তো একটা বড় ভূমিকা রয়েছে। এই বিষয়টা আপনার কাছে জানতে চাই, আপনি কি কোনো দায়িত্বে আছেন? আসলে নজরুল সঙ্গীত সংস্থা আমরা 2011 সালে এটা প্রতিষ্ঠিত হয়। সেই সময় আমাদের শ্রদ্ধেয় গুরুজন সুধীন দাস, খালিদ হোসেন, জোসেফ কমল রড্রিক্স, খায়রুল আনাম শাকিল, ইয়াকুব আলী খান, ওনারা ছিলেন। তো সেই সময় থেকেই আসলে আমাদের উদ্দেশ্যই ছিল যে আমরা নজরুলকে সারা দেশে এবং দেশের বাইরে ছড়িয়ে দেব। সেই লক্ষ্যে আমরা প্রায় যাবৎ আমরা হয়তো 50টির বেশি জেলায় আমরা একাধিকবার কর্মশালা পরিচালনা করেছি, এবং সেখান থেকে যেসব ভালো ভালো ছেলে মেয়ে আমরা পেয়েছি, তাদের ঢাকায় যে অনুষ্ঠানে তাদের সুযোগ দিয়ে, এবং আমাদের একটা প্রতি বছর ইদানিং কয়েক বছর ধরে চলছে যে আমরা 125টা করে গান শুদ্ধ বাণী এবং সুরে এটা রেকর্ডবদ্ধ করা হয়। সেটা আমাদের দেশ এবং ভারতের শিল্পীরাও, প্রতিষ্ঠিত শিল্পীরা, তারাও এই কার্যক্রমে অংশগ্রহণ করে। এইভাবে আমরা সারা দেশে শিল্পীদের এবং ঢাকায় যারা ভালো গান করে তাদেরকে নিয়ে আমরা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমাদের সামনেও হয়তো অক্টোবর নভেম্বরে আমাদের আরও 125টি গান রিলিজ হবে। এছাড়াও আমাদের যে আরও প্রায় 500 রেকর্ড হয়েছে, সেই 500 রেকর্ডে আরও শিল্পীরা যারা তাদের পছন্দ মতো গান নিয়ে ওই মিউজিক ট্র্যাক, সেইগুলোতেও তারা গান রেকর্ড করতে পারছে। আমি বাংলাদেশ নজরুল সঙ্গীত সংস্থার সাংগঠনিক সম্পাদক হিসাবে কাজ করছি, এবং প্রশিক্ষণের যে কাজগুলো সেখানে আমি যুক্ত আছি। আমি সম্প্রতি নেত্রকোনা থেকে আসলাম, আবার এরপরেই আবার বরিশালে কর্মশালা করে আসলাম, এই মাসেই করে আসছি। তরুণ প্রজন্মের কাছে নজরুল সঙ্গীতকে পৌঁছে দিতে বা এটার প্রসার ঘটাতে সামাজিক যোগাযোগ মাধ্যম কতটা ভূমিকা রাখছে বলে আপনি মনে করেন? সোশ্যাল মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ, কিন্তু যে পরিমাণ রাখা দরকার সেই পরিমাণ আমি মনে করি সেটা হচ্ছে না। সোশ্যাল মিডিয়াতে নজরুলের যে অসাম্প্রদায়িক চেতনা, সেইটা যদি ছড়িয়ে দেয়া যায় তাহলে নিশ্চয়ই ভালো কিছু হবে। যেমন আমার কথাই বলি, আমি যে এলাকায় বড় হয়েছি সেখানে কি বলবো, একটা সময় খুব চরমপন্থীদের খুব একটা আনাগোনা ছিল। সেখানে মানে একদম গ্রাম থেকে বের হয়ে ভালো কিছু করা খুব কঠিন। তো ওই সময় আমরা হয়তো
সাংস্কৃতিক সংগঠনে যুক্ত হয়ে গেলাম। তারপরে দেখা গেল যে আমাদের ওই যে বলয়, সেই বলয়ের মধ্যে আমরা আর থাকলাম না। আমরা আসলে আস্তে আস্তে এই যে এইদিকে আসলাম, আসার পরে একটা শুদ্ধতার দিকে আমার যাওয়ার যে একটা সুযোগ, এই সাংস্কৃতিক কর্মকাণ্ডে যাওয়ার একটা সুযোগ আছে। সেই ক্ষেত্রে নজরুলের যে গান, নজরুলের যে চেতনা, সেইটা যদি আমরা ধারণ করতে পারি তো তাহলে একটা বড় ধরনের কাজ হবে। এবং এই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কিছু কিছু প্রতিষ্ঠান তো করছেই, কিন্তু আমার মনে হয় যে আরও ব্যাপকভাবে করা দরকার। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতাও খুব দরকার। লগ্ন ছিল ছিল সময়, পরাণ ভরা ছিল প্রণয়। লগ্ন ছিল ছিল সময়, পরাণ ভরা ছিল প্রণয়। সেদিন যদি আসতো মলয়, সেদিন যদি আসতো মলয়, বসতো ফুলের মেলা। এখন ভোলার বেলা, মনে রাখার দিন গেছে। এখন ভোলার বেলা, মনে রাখার দিন গেছে। নজরুল ইসলামকে মনে করার দিন কি শুধুই নজরুল জন্ম জয়ন্তী বা প্রয়াণ দিবস, বা শুধুমাত্র কি নজরুলের একটা অনুষ্ঠান, নাকি নজরুলের দর্শনকেও জীবনে ধারণ করা, নাকি আরও কিছু? আপনার কি মনে হয়? চমৎকার প্রশ্ন। আসলে আমরা কি করি, নজরুল, রবীন্দ্রনাথ, এদের জন্মদিন মৃত্যুদিন পালন করে এর মধ্যে সীমাবদ্ধ থাকি। বাংলাদেশে নজরুল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে। আমি মনে করি এই প্রতিষ্ঠানের একটা বিশাল ভূমিকা রাখা দরকার। এখন এই প্রতিষ্ঠান হয়তো সরকার করেছেন, করার পরে যে কাজটা করা দরকার, যে পরিমাণ বরাদ্দ দেওয়ার দরকার সরকারের, সেই পরিমাণ বরাদ্দ ইনস্টিটিউট পায়। এবং নজরুলকে সারা বছর যদি নজরুল ইনস্টিটিউটকে এই সুযোগটা দিত, নজরুল ইনস্টিটিউটে পর্যাপ্ত বরাদ্দ দিয়ে, যে সারা দেশে নজরুলময় একটা পরিবেশ তৈরি হবে, নজরুলের অসাম্প্রদায়িক চেতনা, তার গান সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে, তো তাহলে নজরুল ইনস্টিটিউট সেই পদক্ষেপ নিতে পারত। তবে ইদানিং দেখলাম যে বাংলাদেশ সরকার নজরুল বর্ষ ঘোষণা করেছে এবং বেশ কিছু পদক্ষেপ নিয়েছে যে সারা দেশে নজরুলের চর্চার জন্য এই বছরে একটা কিছু হবে। কিন্তু আমি মনে করি শুধু নজরুল বর্ষ করে এক বছরে কিছু করে এটা কিছু হবে না, এটা সারা বছর যেন এটা চলতে থাকে। নজরুলের সত্যিকার অর্থে যদি শুধু আমরা অসাম্প্রদায়িক চেতনা, তার যে গানগুলো আছে সেই বাণীগুলো মানুষের কাছে পৌঁছাতে পারি, তাহলে সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হতে খুব বেগ পেতে হবে না। তোমার সুরের নেশায় যখন ঝিমাবে আকাশ, কাঁদিবে পবন। তোমার সুরের নেশায় যখন ঝিমাবে আকাশ, কাঁদিবে পবন। রোদন হইয়া আসিব তখন, রোদন হইয়া আসিব তখন। তোমার বক্ষে দুলিতে আমারে দিব না ভুলিতে। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দিব না ভুলিতে।